হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। আমরা ইতিমধ্যে 9.5 এর 1 নাম্বার ম্যাথগুলোতে করছিলাম গত ভিডিওতে, এবং বেশ কিছু জিনিসপত্র শিখছিলাম নতুন নতুন। তারপরে কি করছিলাম, ম্যাথগুলো করছিলাম। আর আজকে দেখবো 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বারটা। ঠিক আছে, দেখি শুরু করি। তাহলে আমাদের এখানে কি বলা আছে যে চিত্রে কণাটি, আর আরেকটা কথা সেটা হচ্ছে, আমার প্রথম ভিডিওতে শুরুর দিকে যে আলোচনা করছিলাম সেটা অবশ্যই কিন্তু পুরোটা দেখতে হবে, একটুও বাদ দেওয়া যাবে না। যদিও আগে থেকে জানা থাকতেও পারে, তাও পুরোটা দেখতে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, সব দেখা লাগবে, তারপর এখানে আসতে হবে। দেখি কি বলতে এখানে, চিত্রে কণাটি 1 মিটার উচ্চতায় পৌঁছাতে সময় নির্ণয় করো। আচ্ছা, আমাদের এই চিত্রে যদি আমরা আনুভূমিক পাল্লা বের করি, মানে আর এর যে ফর্মুলা সেটা কিন্তু এই ও এক্স এর সমপরিমাণে আসবে, কিন্তু আমাদের 1 নাম্বার ম্যাথে কিন্তু এটা আসে নাই। কারণ আমরা কি করছিলাম, এই যে এইভাবে মারছিলাম, সেজন্য আমরা আসলে কি পাই নাই। এখন একটা মজার বিষয় কি এখানে, যে 1 মিটার উচ্চতায় পৌঁছানোর সময়, তো ধরলাম এরকম গেল, এবং আমরা একটা চেক করে দেখতে পারো যে 1 মিটার সর্বোচ্চ উচ্চতা হবে না। 1 মিটার সর্বোচ্চ উচ্চতা হবে না, তার মানে ধরলাম এটুকু 1 মিটার, আবার একটু পরে আবার 1 মিটার। ঠিক যেমন উপরে ওঠার সময় এবং নামার সময় একই রকম হাইটে দুইবার অবস্থান করি এবং দুইবার টাইম পাওয়া যায়, ঠিক সেম ভাবে আমরা এখানেও দুইটা টাইম পাবো। এখানে একটা উচ্চতা, মানে একই রকম উচ্চতার জন্য দুইটা সময় পাবো। এই সময় পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। তবে এখানে কিন্তু টি এর দুটা মান আসবে, আর 1 নম্বরে কিন্তু আমরা টি এর মাত্র একটা মান পাইছিলাম। এটারও একটা কারণ আছে। তো এই সমস্ত কারণগুলো আসলে মাথায় কিন্তু মানে চিন্তা করা লাগবে। চিন্তা না করলে কিন্তু ম্যাথ করে আসলে লাভ কি, খালি করলাম সূত্র জানলাম হয়ে গেল। যত মাথায় আসবে তত ভালো আর কি। তো আমাদের 1 নম্বর ম্যাথ গুলাই নেগেটিভ যে মানটা সেটা আমি কেন অ্যাভয়েড করছিলাম, কারণ আমি শুরু করতেছি এখান থেকে, আমি শুরু করছি হিসাব পড়া এখান থেকে, এবং পজিটিভ যে মানটা সেটা নির্দিষ্ট একটা হাইটের জন্য পাইছিলাম। আর নেগেটিভ যে মানটা সেটা আসলে এই দিকে ওই সেম হাইটে এই বস্তু যদি নেগেটিভ দিকে অবস্থান করে, সেইটার জন্য আমার নেগেটিভ টাইমটা পাইছিলাম, যেটা আমার দরকার ছিল না। কারণ আমরা শুরু করছিলাম এখান থেকে, কিন্তু আমরা যদি শুরু করতাম এখান থেকে, যদি আমরা এখান থেকে শুরু করতাম, তখন টি পাইতাম কয়টা, দুইটা, এবং দুইটা প্লাসই পাইতাম, একটা এখানে একটা এখানে। যেহেতু শুরু করছি এখানে, সেজন্য একটা পাইছি নেগেটিভ, একটা পাইছি পজিটিভ। আশা করি জিনিসগুলো বোঝা গেছে হালকা পাতলা হলেও। এটা আসলে নিজে নিজে চিন্তা ভাবনা করা উচিত, কেউ এগুলো শিখাবে না, বোঝা গেছে। তাহলে দেখি শুরু করি আমরা। চিত্রে কণাটি 1 মিটার উচ্চতায় পৌঁছানোর সময় পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে কত বেগে মারছি, 30 মিটার পার সেকেন্ড, কত কোণে, 30 ডিগ্রি কোণে। তাহলে আনুভূমিক বরাবর কত বেগ কাজ করবে, 30 কস 30 ডিগ্রি না? এবং উলম্ব বরাবর কতটুকু বেগ কাজ করবে, 30 সাইন 30 ডিগ্রি না? তো ধরলাম যে 1 মিটার উচ্চতায় আহ পৌঁছাতে, তো ধরলাম যে এইটুকু 1 মিটার উচ্চতা, এইটুকু 1 মিটার উচ্চতা, ঠিক আছে। তাহলে এটাও আমার এইচ এর মান, এটা কত, এইচ এর মান, যেটা 1 মিটার উচ্চতা দেওয়া আছে। এখানে আসতে কত সময় লাগে, এবং এখান থেকে এই পর্যন্ত যাইতে কত সময় লাগে, সেটা থেকে আমরা এই টাইমটা কি করে দেব, বিয়োগ করে দেব। সেটাই হবে আমার সময়ের পার্থক্য। তাহলে আমরা ফর্মুলা কি জানি, উপরে নিক্ষিপ্তর ক্ষেত্রে এটা কিন্তু উপরে আমরা জাস্ট হাইট হিসাব করব, ঠিক আছে, আমরা জাস্ট হাইট, আর কিছু হিসাব করবো না, জাস্ট এইচ হিসাব করব। তাহলে এইচ এর ফর্মুলা কি জানি আমরা, উপরে নিক্ষিপ্তর ক্ষেত্রে এইচ। আচ্ছা, এখানে খেয়াল করি একটু আরেকবার দেখি, আমার বস্তুটা নিচ থেকে উপরে উঠতেছে, নিচ থেকে উপরে, সুতরাং হাইট হবে নিচ থেকে উপর দিক বরাবর, হাইট হবে নিচ থেকে উপর দিক বরাবর। আমার বেগ, এই যে বেগের উপাংশ হাইট বরাবর কতটুকু কাজ করতেছে, 30 সাইন 30, কোন দিক বরাবর, উপর দিক বরাবর, ঠিক আছে। আর জি কাজ করতেছে কোন দিক বরাবর, নিচ দিক বরাবর। হাইট হিসাবের সময় অবশ্যই জি ত্বরণ নিব, আর আনুভূমিকের সময় জি এর কোনো উপাংশ কাজ করে না, বাদ। তাহলে ফর্মুলা কি জানি, এক্ষেত্রে ফর্মুলা কি হবে, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটাই হচ্ছে আমার টি এর মান, যে দুইটা টি সময় কি করে একই রকম হাইটে অবস্থান করে। তাহলে 1 ইকুয়াল, এখানে হচ্ছে 30 সাইন 30 ডিগ্রি, এখানে হচ্ছে টি মাইনাস 4.9, হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেটর উঠাই এবং টি এর দুটো মান ক্যালকুলেট করি, দুটো মান আসবে, দুটো অবশ্যই পজিটিভই আসবে, দুটাই কি আসবে, পজিটিভ আসবে। তাহলে মাইনাস, যেভাবে আছে এভাবে বসাবো, -4.9 প্লাস 30 সাইন 30 প্লাস 30 সাইন 30, তারপর হচ্ছে -1, ঠিক আছে। এটা আসছে একটা 2.993 দিতে পারি, এভাবে রেখে দিই, সমস্যা নাই। একটা টি আসতেছে হচ্ছে 3.99 সেকেন্ড, আর আরেকটা টি আসতেছে হচ্ছে 0.068 সেকেন্ড। তার মানে প্রথম এই যে এইটুকু অবস্থায়, এই যে একটা তীর চিহ্ন দিচ্ছি এখানে, এই জায়গাটায় আসতে সময় লাগবে 0.068,
এবং মূল বিন্দু থেকে এই জায়গায় আসতে সময় লাগবে 3.99 সেকেন্ড। তাহলে আমরা যদি সময় পার্থক্য নির্ণয় করি কি আসবে, কি করবো এখান থেকে 3.99 থেকে জাস্ট 0.068 কি করে দেবো, বিয়োগ করে দেবো। এটা আসতে হচ্ছে 3.922, 3.99 থেকে বিয়োগ করলাম কেন, 2.99 থেকে বিয়োগ করবো না, 2.922 আসতেছে, 2.922 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার নির্ণেয় সময়ের পার্থক্য। এবার চলে যায় পরের ম্যাথে আমাদের কি বলতে দেখি এখানে, যে একটি বস্তু 98 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক তলের সাথে 60 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত হইল। তো 320 মিটার উচ্চতা তার বেগের মান এবং দিক নির্ণয় করো। তাহলে আমরা একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি, দেখি কেমন হতে পারে এটা। একটু বড় করে অঙ্কন করি, হ্যাঁ। ধরলাম এরকম একটা প্রক্ষিপ্ত বস্তু দেওয়া আছে, কত বেগে মারছি, 98 মিটার পার সেকেন্ড বেগে না, ধরলাম 98 মিটার পার সেকেন্ড বেগে মারলাম, এবং কত কোণে এটা, 60 ডিগ্রি কোণে। তাহলে এদিক বরাবর উপাংশ কতটুকু হবে, 98। এটা আমরা এক কাজ করি, এটা ইউ দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হবে কত, ইউ কজ আলফা, আর উপর দিক বরাবর ইউ সাইন আলফা। এটা লেখার অবশ্যই কারণ আছে। এখন দেখি 320 মিটার উচ্চতায়, 320 কিন্তু ম্যাক্সিমাম হাইট না, 320 ম্যাক্সিমাম হাইট না। এটা আর হচ্ছে কনভেনশন দূর করার জন্য এক কাজ করতে পারে, সেটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g। এই মানটা একটু ক্যালকুলেট করে চেক করা যেতে পারে, আসলে ম্যাক্সিমাম হাইট এটা না। তাহলে 320 মিটার উচ্চতা কয়টা আছে, দুইটা, কয়টা, দুইটা। ধরলাম আগে একটা এবং পরে একটা, তার মানে 320 মিটার উচ্চতায় এই বস্তুটা দুইবার থাকবে, এবং আমরা এই দুইবারই বেগের মান এবং দিক নির্ণয় করবো, ঠিক আছে। একটা মজার বিষয় হলো উভয় দিকেই মানে কি বলে 320 মিটার উচ্চতায় দুইবারই আর কি, এখানেও আবার এখানেও এই বেগের মানটা একই রকম থাকবে, বেগের মানটা চেঞ্জ হবে না। ক্যালকুলেট করে দেখবো যে আসলে এটা একই থাকবে। তো প্রথমে আমরা এইটুকু জন হিসাব করবো, এইটুক এইটুক, ঠিক আছে, এইটুকু জন হিসাব করবো। তাহলে ধরলাম যে এই পয়েন্টে আমার ভি বেগ কাজ করতেছে, এবং এটা থিটা কোণে কাজ করতেছে, এটা হচ্ছে আমার বেগের মানের দিক, ঠিক আছে, থিটার মান, ঠিক আছে। আর এদিক বরাবর, তাহলে এদিক আনুভূমিক বরাবর কতটুকু কাজ করবে, ভি কস থিটা না, আর উপর দিক বরাবর ভি সাইন থিটা, ভি সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমরা কি বলছিলাম যে আনুভূমিক উপাংশ কোনোদিনও চেঞ্জ হবে না, আনুভূমিক উপাংশ কোনোদিনও চেঞ্জ হবে না। কি বলতে পারবো তাহলে এখান থেকে, ভি কস থিটা ইকুয়াল ভি কস আলফা, এবং আমরা ভি সাইন আলফা ইকুয়াল, এখানে ভি সাইন আলফা হচ্ছে শেষ বেগ উল্লম্ব বরাবর, উল্লম্ব বরাবর আদিবেগ কত, ইউ সাইন আলফা। তাহলে আমরা কি করবো, ইউ সাইন আলফা থেকে জিটি বাদ দিব, ইউ সাইন আলফা থেকে জিটি বাদ দিয়ে দেব, যেখানে টি হচ্ছে সময়, কোথায় সময়, 320 মিটার উচ্চতায় পৌঁছানোর সময়। এখন আমরা কি করি নাই, 320 মিটার উচ্চতায় পৌঁছানোর সময়টা বের করি নাই, এখন এই সময়টা একটু বের করে দেখবো, দেখি কত আসে। তাহলে সময়টা বের করার জন্য আমরা এইচ ইকুয়াল ইউ সাইন আলফা টি, এটা ইউজ করবো, ইউ সাইন আলফা টি, সরি ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইচ কতটুকু, 320, 320 ইকুয়াল আদিবেগ কতটুকু, 98 না, তাহলে 98 সাইন কত, 60 টি মাইনাস 4.90 স্কোয়ার, দেখি কত আসে। ইকুয়েশন পলিনোমিয়াল, এখানে কত, -4.9, তারপর হচ্ছে 98 সাইন 60, 98 সাইন 60, তারপরে -320। তো যত বড় মান দিয়ে দিল, একটা আসতেছে 11.77, একটা আসতেছে হচ্ছে 11.77, আর পরেরটা আসতেছে হচ্ছে 5√3। কি হলো এটা, একটা আসছে 11.77 আর আরেকটা আসতেছে এটা হচ্ছে 5.54, সরি ডাবল ক্লিক করে গেছিলাম, আমার ম্যাক্সিমাম মান আমার চলে আসছে। আরেকটা আসতেছে হচ্ছে 5.56 দেবো, 555 দিই, হ্যাঁ এরকম থাক, 55 সেকেন্ড। তাহলে এই সময়ে শুরু থেকে 5.55 সেকেন্ড এবং 11.77 সেকেন্ড পর এই বস্তুটা কি করবে, ভূমি থেকে 320 মিটার উচ্চতায়, ভূমি থেকে 320 মিটার উচ্চতায় কি করবে, এরা অবস্থান করবে। এখন এই উভয় টি এর জন্য আমরা এই লাইন এবং এই লাইন ক্যালকুলেট করব, দেখি আসলে আশেটা কত, ঠিক আছে। প্রথমে আমরা করবো হচ্ছে টি ইকুয়াল 5.55 সেকেন্ডের জন্য, দেখি কি আসে এখান থেকে। টি ইকুয়াল 5.55 সেকেন্ডের জন্য, তাহলে এক কাজ করি, আর একটু সহজ করার জন্য আমরা 1 এবং 2 নাম দিলাম, 1 এবং 2 বর্গ করে যোগ করে দিই একবারে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কি থাকবে, আমাদের এক পাশে ভি স্কোয়ার থাকবে, কজ স্কোয়ার
এটা আবার সাইন আলফা কেন, এটা মানে থিটা ছিল, এই দেখেন থিটা আমি তুলতে ভুল করেছি, যাই হোক। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, ওটা বাদ দিলাম। আর এই পাশে ভি স্কোয়ার কস স্কোয়ার আলফা, মানে ভি কস আলফা হোল স্কোয়ার, ভি কেন আবার এই, এটা হচ্ছে ইউ কস আলফা, ইউ কস আলফা। তাহলে ইউ কস আলফা স্কোয়ার প্লাস ইউ সাইন আলফা মাইনাস জিটি তার উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউ কস আলফা মানটা কত, ইউ কত 98, কস আলফা কত 60, তার উপরে বর্গ করে দাও। ইউ সাইন আলফা, ইউ কত 98, এখানে কত সাইন 60 মাইনাস 9.8, মাইনাস 9.8 ইন্টু টাইম কত বসাবো 5.55 এর জন্য হিসাব করতেছে 5.55 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি সমান এটাকে একদম রুট করে দেবো একবারে। তাহলে স্কোয়ার রুট এখানে কত 98, 98 কস 60 তার উপর স্কোয়ার, ব্র্যাকেট ঠিকঠাক দেওয়া লাগবে কিন্তু, 98 সাইন 60 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 9.8 ইন্টু 5.55 তার উপরে আবার স্কোয়ার করবো। এটা হচ্ছে 57.7066, মানে 71, 57.71 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি আমাদের, এটা হচ্ছে বেগের মান। বেগের মান পাই গেলাম, এবার দিকটা একটু লাগবে, এবার একটু দিকটা বের করবো। তাহলে দিক বের করার জন্য থিটা যেটা সেটাই দিক, যেটা থিটা সেটাই কি দিকের মান। কি করবো, 2 কে 1 দিয়ে ভাগ করে দেবো, 2 ভাগ 1 করে দেবো। কি থাকবে ট্যান থিটা, কি থাকবে ট্যান থিটা, আর উপরে কত ইউ সাইন আলফা মাইনাস জিটি, ইউ সাইন আলফা মাইনাস জিটি একবার বসাচ্ছি আমি, 98 সাইন 60 মাইনাস 9.8 ইন্টু 5.55, আর নিচে কি থাকবে 98 সাইন 60, দেখি কত আসে। তাহলে ট্যান ইনভার্স উপরে থাকবে হচ্ছে 98 সাইন 60, সাইন 60 মাইনাস 9.8 ইন্টু 5.55। এগুলো আসলে অ্যাকুরেট মান আসবে না, এই যে টাইমগুলো আমরা অ্যাকুরেট নিচ্ছি না তো, একদম অ্যাকুরেটটা পাবো না, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে, আচ্ছা এখানে সাইন 60 না, সরি এখানে হচ্ছে কস 60, কস 60, তাই তো উত্তর মেলে না। এই কি লিখলাম এটা আবার, এটা হচ্ছে কস 60, তাহলে সাইনটা কেটে দিয়ে কস বানাই দিই, সাইন কাটে কস। 31.88 থিটা আসতেছে এখান থেকে, 31.88 ডিগ্রি। আর এটা হচ্ছে আমার কার মান, থিটা মানে বেগের মান, দিকের মান, বেগের দিক। এটা গেল হচ্ছে আমাদের এই কি বলে এই টাইমের জন্য। এখন এখানে আবার, এখানে আবার একটা বেগ এই দিক কাজ করবে এবার, বেগের মান মজার বিষয় হলে আগেরটাই থাকবে। আর ধরলাম যে এটা আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে এই দিক বরাবর একটা বেগ কাজ করবে কতটুকু, ভি কস থিটা, এবং নিজ দিক বরাবর কাজ করবে ভি সাইন থিটা, কতটুকু ভি সাইন থিটা। তাহলে আমরা কি বলছিলাম যে আনুভূমিক উপাংশ চেঞ্জ হবে না, সুতরাং ভি কস থিটা ইকুয়াল, ভি কস থিটা ইকুয়াল ভি ইউ কস আলফাই থাকবে, 1 নাম্বার দিলাম। এবং আমরা যে উলম্ব উপাংশ অর্থাৎ ভি সাইন থিটা, ভি সাইন থিটা, এটা কিন্তু ভালো করে খেয়াল করি নিচের দিক, ভি সাইন থিটা নিচের দিক এবং ইউ সাইন আলফা উপরের দিক। আর যদি কেউ মনে চাও যে আমরা যে 1 নাম্বারটা ইউজ করব সেখান থেকে করলে কোনো অসুবিধা নাই, আমাদের ভি সাইন থিটার মানটা অটোমেটিক নেগেটিভ চলে আসবে যদি আমরা টি বসাই। তবে আমরা যদি এখানে চিহ্নটা ইয়া করতে পারি, এখানে চিহ্নটা আমরা বিবেচনা করি যে ভি সাইন থিটা নিচের দিক এবং ইউ সাইন আলফা অর্থাৎ আদি বেগটা উপরের দিক, শেষ বেগটা নিচের দিক। এখানে আমরা সবকিছু ফিক্স করে ফেলবো, কারণ জি নিচের দিক, এই বেগ নিচের দিক, ইউ সাইন আলফা উপরের দিক। সুতরাং এই লাইনটা আমার এমন হবে যে ভি সাইন থিটা ইকুয়াল, ভি সাইন থিটা ইকুয়াল আদিবেগ কত, আদিবেগ কিন্তু উপরের দিক, সুতরাং মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি, ঠিক আছে। এটা দিলাম 2 নাম্বার। এখন আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দেবো, এটা ভাগ করে ফেলি, এটা একটু নিচে দেই, তাহলে আচ্ছা সমস্যা নেই, এখানে শেষ করে ফেলবো। তাহলে প্রথমে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিলাম, হ্যাঁ কি থাকবে দেখি, এ পাশে ভি স্কোয়ার থাকবে, আর ইউ কজ আলফা, ইউ কত যে ছিল ভুলে গেছি তো, ইউ ছিল হচ্ছে 98 লেখা আছে এখানে, তাহলে 98 কস 60 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে মাইনাস ইউ সাইন আলফা, তাহলে মাইনাস 98 সাইন 60, আর এখানে কত প্লাস জিটি, জি কত 9.8, আর এখানে কত 5.5 না, কিন্তু এবার এবার হচ্ছে 11.77 এর জন্য টি ইকুয়াল, এটা হিসাব করতেছি হচ্ছে টি ইকুয়াল 11.77 এত সেকেন্ড পরের জন্য আর কি, আবার উচ্চতা থাকবে না একই উচ্চতায়। তাহলে এখানে কি থাকবে 11.77, 11.77 তারপরে স্কোয়ার। তো এটা হিসাব করলে আমাদের ভি এর মানটা ওই আগেরটাই আসবে, 57.71ই থাকবে এত মিটার পার সেকেন্ড। এবার আমরা থিটার মানটা বের করবো, কি করবো, 2 কে 1 দিয়ে ভাগ করে দেবো, 2 ভাগ 1 করে দেবো, কি থাকবে দেখি, ট্যান থিটা ইকুয়াল উপরে থাকবে হচ্ছে কত এই মানটা, তার মানে মাইনাস ইউ সাইন আলফা, ইউ যে কত 98,
তাহলে -98 sin 60 প্লাস জি কত 9.8, 11.77। আর নিচে হচ্ছে কি থাকবে, ইউ কজ আলফা না, ইউ কত 98 আর কজ কত 60, ঠিক আছে। এটা একটু দেখা যাক কত আসে। তাহলে 98 মাইনাস বসবে, আর এখানে প্লাস বসাই দেব, ঠিক আছে। আর এখানে আছে 5.55 কে কেটে দিয়া কি বসাবো, 11.77 বসাবো, বাকি সব সেম থাকবে। মজার বিষয় হলো এই মানটা আমাদের 31.88 আসতেছে, এই মানটাও 31.88 মিটার, সরি ডিগ্রি আসতেছে। তার মানে আমাদের দুইটা করার কোনো দরকার নাই, যে কোনো একটা করলেই হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা বোঝা গেছে। আর এখানে কিন্তু আরেকটা কাহিনী আছে। আমরা পরবর্তী যে থিটাটা পাইলাম 31.88, 38.88, এটা কিন্তু আসলে পজিটিভ না। আমরা যদি অক্ষের সাথে চিন্তা করি এটা কিন্তু আসলে পজিটিভ না। তবে আমরা চিত্র দেখে মানে চিত্র দাগায় বুঝাই দেই যে সেই হিসেবে ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে, কারণ এটা আমার নেগেটিভ দিকে অ্যাঙ্গেল ধরে নিয়েছিলাম আমরা, ঠিক আছে। সুতরাং আগেরটা যদি প্লাস হয় পরেরটা অবশ্যই কি হবে, মাইনাস হবে। এটা অপোজিট দিকে থাকতেছে, একই রকম অ্যাঙ্গেলে জাস্ট অপোজিট দিকে নামতেছে। মানে এটা কেমন, যে আগের অ্যাঙ্গেলটা ছিল এই দিক বরাবর যত কোণে, ঠিক পরের অ্যাঙ্গেলটা আমার ওই অত কোণে কি নিচে নেমে গেছে, একটা প্লাস একটা প্লাস একটা কি মাইনাস। এবার চলে আসি পরেরটাতে কি বলছে এখানে, প্রশ্নটা দেখি আগে। যে এত বেগে ভূ সমান্তরালে চলমান একটি বেলুন হইতে, এটা ফেলুন না বেলুন হবে, স্ক্যান করতে যত সমস্যা হয় আর কি। একটি বেলুন হইতে একখণ্ড পাথর নিচে ফেলা হইলে তা 5 সেকেন্ড পরে ভূমিতে পড়ে বেলুনের উচ্চতা এবং পাথরটি যে বেগে ভূমিতে পড়ে তা নির্ণয় করো। পাথরটি যে বেগে ভূমিতে পড়ে তা নির্ণয় করো। বেশ মজার একটা ম্যাথ না? যদি আমরা প্রথম অংশ অর্থাৎ বেলুনের উচ্চতা, এটা আমরা ওই যে মনে আছে বিমান থেকে একটা বোমারু, বিমান থেকে পাইলট বোমান ফেলেছিল, ঠিক ওই টাইপের একটা ম্যাথ। যখনই আমি এক খণ্ড পাথর ফেলবো সেই পাথরটা আনুভূমিক বরাবর 196 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হবে, বেলুনের যে বেগ ও সেই বেগ প্রাপ্ত হবে। আর বাকি হিসাব বাকিটার মতো করবো আর কি। তাহলে দেখি শুরু করি। প্রথমে হচ্ছে একটু চিত্র অঙ্কন করি। আর এই ম্যাথ কিন্তু প্রথম প্রথম করতে গেলে না পারারই কথা। আমি এক কাজ করলাম, বেলুনটা এখানে ছিল এবং এখান থেকে সামনে চলতেছিল বেলুনটা, হ্যাঁ সামনে চলতেছিল, এবং এই পর্যায়ে আমি এইখান থেকে একটা পাথর ছেড়ে দিলাম। তাহলে পাথরটা কিভাবে ভূমিতে পতিত হবে, ঠিক এরকম ভাবে না, বেলুনের যে এই বরাবর বেগ 196 মিটার/সেকেন্ড, এই বেগ প্রাপ্ত হবে কি পাথর না? তাহলে পাথরের আদিবেগ কত, 196 মিটার/সেকেন্ড, ঠিক আছে। ঠিক এই পাথরটা যখন ভূমিতে আঘাত করে, ঠিক ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে আমার এই স্পর্শক বরাবর একটা বেগ কাজ করবে। এই বেগের মানটা আমার নির্ণয় করতে বলা হয়েছে। পাথরটি যে বেগে ভূমিতে পড়ে, আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি জানি, উপরে সর্বোচ্চ যে বেগটা, সরি উপরে তো কোনো বেগ থাকে না, বাট একটা বিভব শক্তি থাকে, সেই বিভব শক্তি সম্পূর্ণ গতিশক্তিতে পরিণত হয়। সেই গতিশক্তি থেকে আমরা একটা কি পাই, বেগ পাই না? ঠিক ওই রকমই এখানেও একটা বেগ পাবো, পাওয়াটা তো স্বাভাবিক নাকি। এই বেগটা এখন হিসাব করতে হবে। এখন এই বেগ কিন্তু হিসাব করা মোটেও ইজি না। এটা আমাদের করতে হবে আনুভূমিক এবং উলম্ব উপাংশের মাধ্যমে, আর কোনো উপায় নাই। তাহলে এই ঠিক এই পজিশনে এই যে ভি ধরলাম আনুভূমিকের সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে এই দিক বরাবর কতটুক বল কাজ করবে, সরি কতটুক বেগ কাজ করবে, ভি কস থিটা না, ভি কস থিটা। এবং এই নিচ দিক বরাবর ভি সাইন থিটা পরিমাণ কি বেগ আমার কাজ করবে। এবারে দেখি, তাহলে আমাদের উচ্চতা দেওয়া নাই না, আমার বেলুনের উচ্চতা দেওয়া নাই, এটা বের করতেছি সমস্যা নাই। আগে আমরা উচ্চতা বের করবো, তারপরে ভি সাইন থিটা থেকে ভি কস থিটা থেকে আমরা ভি বের করবো। তাহলে আমাদের এদিক বরাবর বেগটা দেওয়া আছে, ইউ ধরলাম, আর এই দিক বরাবর ইউ এর কোনো উপাংশ আছে? এদিক বরাবর ইউ এর কোনো উপাংশ নাই, মানে এদিক বরাবর বেগ আমার মাত্র শূন্য, কত শূন্য। 5 সেকেন্ড পরে ভূমিতে পতিত হয়, তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি, এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার না, কারণ হাইট বরাবর আমার নিচ দিক বরাবর কোনো প্রকারের কি নাই, কোনো প্রকারের বেগ নাই, সেজন্য এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার। তার মানে 4.9 ইন্টু টি কত, 5, 5-এর উপরে স্কোয়ার। একটু হিসাব করে দেখা যাক কত আসে। 4.9 ইন্টু 5 স্কোয়ার মানে 25, এটা আসতেছে হচ্ছে 245/2 মানে 122.5, 122.5 কি মিটার। তাহলে 122.5 মিটার, এটা কি আমার বেলুনের উচ্চতা। এত উচ্চতা থেকে বেলুন থেকে পাথর খন্ড আমি এটা ছেড়ে দিয়েছিলাম। এখন আমি একটা কথা বারবার বলতেছিলাম যে আনুভূমিক উপাংশ কোনোদিনও চেঞ্জ হয় না।
আমার আনুভূমিক এই প্রক্ষেপকের আনুভূমিক বেগই আছে 196, তাহলে ভি কস থিটা একটা কি আনুভূমিক উপাংশ না? এটা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। সুতরাং ভি কস থিটা ইকুয়াল 196 থাকবে, এটা চেঞ্জ হবে না। নাম দিলাম 1 নাম্বার। এবং আমরা যখন ভি সাইন থিটা বের করব, খেয়াল করি ভি সাইন থিটা এটা কি শেষ বেগ না? শেষ বেগ নিচের দিক বরাবর, এবং নিচের দিক বরাবর আদিবেগ কি 0। নিচের দিক বরাবর আদিবেগ কত 0, এবং জি কোন দিক? নিচের দিক, সবাই নিচের দিক। সুতরাং সূত্রটা সুন্দর মতোই আসবে। সুতরাং আমরা এটা ইউজ করবো যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, ঠিক আছে? তাহলে ভি কত? ভি সাইন থিটা মানে শেষ বেগ, আদিবেগ কত 0, বাদ কত থাকবে এখানে? জিটি। টি সময় পরে এটা কি করবে? ভূমিতে আঘাত করবে, এবং এই টাইমটা আমার অলরেডি দেওয়া আছে কতটুকু? 5 সেকেন্ড। সুতরাং আমরা এখানে টি এর জায়গায় কি বসাবো? 5 বসাবো। সুতরাং কি থাকবে? 5G থাকবে। নাম দিলাম 2। এবার আমরা 1 এবং 2 বর্গ করে যোগ করব, 1² প্লাস 2² করে দেবো। আর এই ম্যাথের কথা মনে হয় বলেছিলাম 9.4 করানোর সময়, সম্ভবত এটা বলেছিলাম যে এই অবস্থাতে কি করতে হয়? বেগের মানটা বের করতে হয়, এভাবে আর কি। তাহলে 1² প্লাস 2² কি থাকবে? ভি স্কোয়ার। এই পাশে 196 স্কোয়ার প্লাস 5 ইন্টু 9.8, তারপরে কত? স্কোয়ার। তাহলে রুট 196 স্কোয়ার প্লাস 5 ইন্টু 9.8, তার উপরে কি করতে হবে? স্কোয়ার। 39.17 রুট 17, তার মানে 202.03। এখান থেকে রুট করে দিয়েছি একবারে, 202.03, এত কি মিটার পার সেকেন্ড। এটাই হবে আমার বেগের মান। এত বেগে ভূমিতে পতিত হয়। এবার আসি পরেরটাতে, ডি নাম্বারটায় কি বলছে দেখি। খুব একটা কঠিন ম্যাথ না, এটা ইজি আছে। যে একটি খাড়া দণ্ড পিকিউ, একটা দণ্ড খাড়া পিকিউ, আগে একটা এক কাজ করি, পিকিউ দণ্ডটা অঙ্কন করি তারপর। এটা হচ্ছে আমাদের সেই কি পিকিউ একটা দণ্ড, খাড়া দণ্ড পিকিউ। তো পাদবিন্দুগামী আনুভূমিক তলে অবস্থিত ও বিন্দুতে থিটা কোণ ধারণ করে। পাদবিন্দু কোনটা? এটা নাম দিলাম পি। তাহলে উপরে বিন্দু কি হবে? কিউ। এবং পাদবিন্দুগামী আনুভূমিক তল, তার মানে এটা একটা আনুভূমিক তল, এবং এখানে ও একটা বিন্দু আছে। এই ও বিন্দুতে থিটা কোণ ধারণ করে। কিভাবে ধারণ করে? আমি যদি কিউ থেকে ও বিন্দু যোগ করে দেই, তাহলে যে কোণটা আসবে সেটা কত? থিটা। থিটা কোণ কি করে? ও ধারণ করে, ঠিক আছে? তারপরে কি বলছে? যে ও বিন্দু হতে দুটি কণা একই সময়ে একই বেগে উভয়ের বেগ একই রকম, উভয়ের সময় একই রকম, একই সময়ে আনুভূমিক তলের সাথে আলফা এবং বিটা কোণে নিক্ষিপ্ত করা হইল, এবং এরা একই সময়ে প্রথমটি দণ্ডের শীর্ষ এবং দ্বিতীয়টি দণ্ডের পাদদেশে। তাহলে যে দণ্ডের শীর্ষে আঘাত করে তাকে মারা হয়েছে আলফা কোণে, কার সাথে? আনুভূমিকের সাথে। সুতরাং আমার এই প্রক্ষিপ্ত বস্তুটা সুন্দর করে যায় কিউ বিন্দুতে আঘাত করবে। এটা আমি কত কোণে মারিছি? আলফা কোণে। বোঝা গেছে? আলফা কোণে। এবং আরেকটা, আমি আরেকজনকে, দ্বিতীয় একজন প্রক্ষিপ্ত বস্তু, ওটাকে বিটা কোণে মারিছি, ওটা দণ্ডের পাদদেশে আঘাত করে। এখান থেকে আরেকটারে মারলাম, ও গেছে একদম দণ্ডের পাদদেশে, ধরলাম এটা বিটা। তাহলে প্রমাণ করো যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়াল ট্যান থিটা হবে। এদের দুজনের মধ্যে সবকিছুই কিন্তু একই। অর্থাৎ আমি একই বেগে মারলাম, ধরলাম ইউ, একই বেগে মারলাম ইউ, এবং এর একই সময়ে ও থেকে পি এবং ও থেকে কিউ পর্যন্ত যায়, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে প্রথম বস্তুর জন্য একটু দেখি। প্রথম বস্তুর জন্য, আচ্ছা প্রথম বস্তু, আমার কাছে প্রথম যে বস্তুটা সেটা আমি যদি বের করতে চাই, আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করে, এটা কেমনে বের করব? প্রথম বস্তু ও থেকে কিউতে গেছে, বাট আমি যদি আনুভূমিক দূরত্ব বের করতে চাই, ওপি না, উভয় একই পরিমাণ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা জাস্ট ওপি সমান কি বলতে পারি প্রথম বস্তুর জন্য? ওপি বরাবর বেগ কত? ইউ কজ আলফা না, সময় ধরলাম টি, একই সময়ে আরা কি করে? আঘাত করে। এটা গেল ওপি এর জন্য। প্রথম বস্তুর জন্য পিকিউ কি আসবে? এটা উলম্ব দূরত্ব না, উলম্ব দূরত্ব না। তাহলে পিকিউ সমান কি জানি, মানে কেমনে বের করবো আমরা? ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কয়ার না, যেহেতু বেগ উপরের দিকে, সরণ উপরের দিকে, জি নিচের দিকে কাজ করতেছে। আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে ইউটি এর মানটা বের করে রাখতে পারি। অর্থাৎ ইউটি এর মানটা কত? ওপি বাই কজ আলফা না, ওপি বাই কত? কজ আলফা। এই মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দিই। তাহলে আমাদের পি কিউ সমান কি থাকবে? সাইন আলফা ইন্টু ইউটি মানটা কত? ওপি বাই কজ আলফা, ওপি বাই কজ আলফা। আর এখানে কি থাকে? মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটাকে আরো সুন্দর বানানো যায়, তাহলে কি থাকবে? ফাইনালি পি কিউ ইকুয়াল ওপি টেন আলফা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এভাবে থাকে। হ্যাঁ,
নাম দিলাম 1 নাম্বার। এটা গেল প্রথমটার জন্য। এবার আসি দ্বিতীয় বস্তুর জন্য। দ্বিতীয় বস্তু আবার ঠিক সেম, ওপি ইকুয়াল দ্বিতীয় বস্তুর জন্য কি আসবে, ওর হচ্ছে আণবিক পাল্লা না, তবে আমরা ওপি সরাসরি বের করি। কেমনে বের করবো? ওর এদিক বরাবর বেগ কত, ইউ কস বিটা, কিন্তু ধরলাম টাইম কিন্তু একই রকম। এখান থেকে আমাদের ইউটি এর মানটা আগের মতো বের করে রাখতে পারি, কত আসবে, ওপি বাই কস বিটা আসবে। এবার খেয়াল করি আমার দ্বিতীয় বস্তু ছিল ওতে, আসছে পিতে। ও এবং পি বিন্দু আনুভূমিক বরাবর অবস্থিত, সুতরাং দ্বিতীয় বস্তুর উলম্ব সরণ কতটুকু, শূন্য। দ্বিতীয় বস্তুর উলম্ব সরণ কতটুকু, শূন্য। সুতরাং আমরা যখন এইচ ইকুয়াল দ্বিতীয় বস্তুর জন্য ইউ সাইন বিটা টি মাইনাস হাফ জি স্কয়ার ফর্মুলা ফেলবো, উলম্ব সরণের ফর্মুলা তো এটাই, তাই না? তবে এর জন্য কত, এটা 0। এ উলম্ব বরাবর কোন রকম দূরত্ব অতিক্রম করে না। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি, ইউটি এর মানটা কত, ওপি বাই কস বিটা না, তার মানে থাকবে কত, ট্যান ওপি ট্যান বিটা থাকবে, আর মাইনাস কত, হাফ জি স্কয়ার এপাশে গেলে ইকুয়াল প্লাস হয়ে যাবে। এই মানটা আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে এই 1 নং বসাই দেবো, ঠিক আছে? এখানে করে ফেলি। তাহলে ওপি, না সরি, হাফ জিডি স্কয়ার মানটা কত, ওপি ট্যান বিটা বসাই এখানে, তাহলে পি কিউ ইকুয়াল কি থাকবে, এক হইতে পাই আর কি। পি কিউ ইকুয়াল ওপি ট্যান আলফা মাইনাস হাফ জিডি স্কয়ার কত, ওপি ট্যান বিটা। উভয় পক্ষে আমরা ওপি দিয়ে ভাগ করে দিই, তাহলে পি কিউ বাই ওপি সমান কি থাকবে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। এবং এখানে ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান কত, পি কিউ বাই ওপি না, পি কিউ বাই ওপি মানটা বসাই দিই। তার মানে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা সমান ট্যান থিটা থাকে। এটাই আমার প্রমাণ, একদম ইজি একটা প্রমাণ। এবার দেখি ই নাম্বারটা আসি, কি বলছে দেখি, যে দুইটি কণা দুটি নির্দিষ্ট বিন্দু হইতে একই সময় একই বেগে আলফা ও বিটা উন্নতি কোণে একই খাড়া তলে, মানে এত কোণে নিক্ষেপ করা হয়েছিল আর কি, একই খাড়া তলে প্রক্ষিপ্ত হইলো। তো এবং পরে তারা মিলিত হইলো, দেখা যায় আলফা প্লাস বিটা এর ধ্রুবক। তো এখানে তারা পরে মিলিত হইলো বলতে বোঝাচ্ছে যে এই দুইজনে আসলে, দুইটা বস্তু আসলে একই পরিমাণ, দুইটা বস্তু আমাদের কি করে, একই পরিমাণ দূরত্ব আসলে কাভার করে, এটা উলম্ব বরাবর আর কি। তো আমি ধরলাম যে উম, এখান থেকে একটা বস্তুকে মারলাম, এবং আমরা দুটো একই দিকে নেই, তাহলে একটু ঝামেলা মনে হতে পারে, আচ্ছা সমস্যা নাই, দুটো একই দিকে দিই, সমস্যা নাই। ঠিক এখান থেকে, এবং এখান থেকে একটা বস্তু মারলাম আমি, ধরলাম একটাকে মারলাম এই বরাবর, আর আরেকটাকে মারলাম এই বরাবর। দুজনে একই সাথে কি হয়ে গেছে, মিলিত হয়ে গেছে। এবং একজনকে মারছি আমি কত কোণে, আলফা কোণে, একজনকে মারছি কত কোণে, আলফা কোণে, এবং আরেকজনকে মারছি কত কোণে, বিটা কোণে, ঠিক আছে? এবং একটা নির্দিষ্ট সময় পরে কি হয়, মিলিত হয়। সুতরাং ধরলাম এই জায়গা কি হয়, মিলিত হয়, এবং টি সময় পর, যেহেতু একই সময় মারছি, সুতরাং টি সময় পরে মিলিত হবে, ধরলাম এটুকু এই উচ্চতা গিয়ে পরস্পর কি হয়, মিলিত হয়। আর কি কি বলা আছে এখানে? আচ্ছা বেগের কথা কি বলা নাই? বেগ নাহলে কেমনে করবো এটা, এই যে একই বেগ বলা আছে তো, একই বেগেও বলা আছে, তাহলে এটা ধরলাম ইউ, এটাও ইউ। তাহলে প্রথম বস্তুর জন্য এই যে এটার জন্য কি বলতে পারবো, এইচ ইকুয়াল ইউ, এইচ বের করবো, সরণ কোন দিক, উপর দিক বরাবর না, উপর দিক বরাবর বেগ কতটুকু, ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক সেম ভাবে পরেরটার জন্য কি আসবে, এইচ ইকুয়াল ইউ সাইন বিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা নাম দিলাম 1, এটা নাম দিলাম 2, তাহলে 1 থেকে 2 বিয়োগ করে দিই, 1 - 2 করে দিই, থাকবে কত, এইচ এইচ কাটা, এটাও কাটা, থাকবে কত তাহলে, ইউ সাইন আলফা টি মাইনাস ইউ সাইন বিটা টি ইকুয়াল 0 থাকবে। উভয় পাশ থেকে ইউটি বাদ, তাহলে থাকবে কত, সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়াল 0, তার মানে সাইন আলফা ইকুয়াল সাইন বিটা। যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল ধ্রুবক আনতে বলিছে, তো আমরা যদি আলফা ইকুয়াল বিটা, সাইন সাইন বাদ দিয়ে আলফা ইকুয়াল বিটা দেখাই দিই, সাইন দুইটা কাটে দিয়ে আলফা ইকুয়াল বিটা দেখাই দিই, তখন কি আসবে, আলফা মাইনাস বিটা আসবেই না। আমার দেখাইতে বলছে আলফা প্লাস বিটা, কেমনে আনবো? তাহলে আমরা এক কাজ করতে পারি, এই সাইনটাকে পাই মাইনাস সামথিং আগে লিখতে পারি, ঠিক আছে? তাহলে সাইন আলফা ইকুয়াল কি লেখা যায়, সাইন পাই মাইনাস বিটা, তার মানে 180 মাইনাস বিটা, একই তো না? সেটা দ্বিতীয় চতুর্পক্ষে থাকবে, সাইন চেঞ্জ হবে না, আর প্লাসও থাকবে। তাহলে এবার সাইন বাদ দিতে পারি আমরা, আলফা ইকুয়াল পাই মাইনাস বিটা থাকবে। সুতরাং এখান থেকে কি বলা যায়, আলফা প্লাস বিটা ইকুয়াল পাই, যেটা কিনা একটা কি ধ্রুব। এটাই আমার প্রমাণ, ঠিক আছে?
এবার চলে যাই এফ নাম্বার ম্যাথে কি বলছে দেখি, যে একটি নির্দিষ্ট বেগে, তো ম্যাথগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভালো করে করা লাগবে। একটি নির্দিষ্ট বেগে পি হতে নিক্ষিপ্ত কোনো কণার কিউ বিন্দুতে উত্থানের দুটি সময়ের গুণফল টু পি কিউ বাই জি। পি হইতে নিক্ষিপ্ত কোনো কণার কিউ বিন্দুতে, তার মানে পি আছে এক জায়গায়, কিউ আছে আরেকটু সরে এবং উপরের দিক, কিন্তু এখানে উত্থানের সময়, তার মানে কিউ অবশ্যই উপরে অবস্থান করতেছে। দুটি সময়ের গুণফল টু পি কিউ বাই জি, তার মানে আমার দুইটা সময়ের গুণফল যেহেতু চাইছে, তার মানে টি ওয়ান টি টু আনতে হবে। সুতরাং অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, টি এর একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে, টি এর একটা দ্বিঘাত সমীকরণ অবশ্যই এখানে আনতে হবে। তাহলে দেখি, আমরা প্রথমে একটা চিত্রটা অঙ্কন করি, আসলে কেমন হওয়া উচিত চিত্রটা দেখতে। তো ধরলাম যে পি বিন্দু থেকে আমি মারলাম এবং কিউ বিন্দুতে উঠলো, কিউ বিন্দুতে উঠলো একটা নিক্ষিপ্ত কোনো কণা। তাহলে আমি ঠিক মারলাম ঠিক এই অবস্থাতে এবং গেছে এখানটাই। আর কি কি বলা আছে? আর কিচ্ছু বলা নাই। এখানে একটা পুরোপুরি ত্রিভুজ অঙ্কন করতে পারি আমি। ঠিক আছে, পি কিউ যোগ করে দেই, দেখতে ভালো লাগবে। নাম দিলাম আমি এটার কত, ও। তো ধরলাম যে এই দিক বরাবর আমি, এই দিক বরাবর ইউ বেগে একটা বস্তুকে কি করলাম, নিক্ষেপ করলাম। এবং এই নিক্ষিপ্ত যে দিক সেটা কতটুকু, আমার আলফা পরিমাণ। এখান থেকে আমার কি প্রমাণ করতে হবে, যে টু পি কিউ বাই জি, মানে পি থেকে কিউতে যাবে উত্থানের যে সময়, এরকম একই উচ্চতায় কয়বার, দুইবার অবস্থান করবে না, সেই দুইটা উচ্চতার, আমার এখানে কিন্তু কিউ ম্যাক্সিমাম হাইট না, দুইটা উচ্চতার পৌঁছানোর যে সময়, সেই সময়ের গুণফল দেখা কত, টু পি কিউ বাই জি হবে। তাহলে দেখি এখান থেকে আসলে কি কি লেখা যায়। এই যে বস্তুটা কিউ বিন্দুতে যে যাবে, একটা আনুভূমিক এবং একই সাথে একটা উলম্ব দূরত্ব অতিক্রম করছে না, আনুভূমিক দূরত্ব কত, ওপি না? তাহলে এই ওপি সমান আমরা কি বলতে পারি, ইউ কজ আলফা ইন্টু টি না? আনুভূমিক বরাবর বেগ ইন্টু সময়, ধরলাম কিউ বিন্দুতে পৌঁছাইতে সময় লাগে কত, টি। এবং আমরা যদি উলম্ব দূরত্ব বের করতে চাই, তার মানে ও কিউ, কতটুকু ও কিউ, সেটা কি আসবে, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার না? এবার আমরা এই দুটো লাইন বর্গ করে কি করে দেবো, যোগ করে দেবো, দুটো লাইন বর্গ করে যোগ করে দেবো। তবে যেহেতু আমি যদি সরাসরি এই অবস্থা বর্গ করি, তাহলে এই যে সাইন আলফা কথা হচ্ছে ওয়ান তো হবে, কিন্তু একটা রিপিট থাকবে, আমি যখন আছে টু এবি করবো তখন রিপিট আসবে। সুতরাং এটা একটু মডিফাই করে নিতে পারি আমরা, জাস্ট ইউ সাইন আলফা টি মানটা বের করে রাখি। ইউ সাইন আলফা টি কি আসবে, ও কিউ প্লাস হাফ জি টি স্কোয়ার থাকবে, এটা নাম দিলাম 2 নাম্বার। এবার আমরা যোগ করে বর্গ করে যোগ করে দিই। তাহলে এবার বর্গ করে যোগ যদি করি আমি, বাম পাশে কি থাকবে, শুধু এইটাই এবং এটা যোগ করতেছি না, তাহলে ইউ স্কোয়ার টি স্কোয়ার থাকবে। এবং এটা কমন নেওয়ার পরে ওটাই মানটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, সেজন্য লিখলাম না। আর ডান পাশে কি থাকবে, এখানে ওপি স্কোয়ার থাকবে অবশ্যই, আর প্লাস এটাকে বর্গ করবো না, তার মানে ও কিউ স্কোয়ার প্লাস এটাকে বর্গ করলে 1/4 জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 প্লাস এটা গেলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম। এবার টু এ বি করবো না, তাহলে টু এবং হাফ কাটা থাকবে কত, ও কিউ জিটি স্কোয়ার। এবার দেখি কি কি থাকে, সবগুলো এক পাশে নিয়ে যাই এবং ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মানটা কত, পি কিউ স্কোয়ার না, মানটা বসাই দিই। তাহলে আমার থাকে কত দেখি, 1/4 জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4। আর এখান থেকে টি স্কোয়ারটা কমন গেলে কি থাকবে, ও কিউ জি মাইনাস ইউ স্কোয়ার টি স্কোয়ার, সরি ইউ স্কোয়ার থাকবে শুধু, ইউ স্কোয়ার। আর এখানে হচ্ছে ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মানটা কত বললাম, পি কিউ স্কোয়ার। তাহলে প্লাস প্লাস পি কিউ স্কোয়ার কত থাকবে, এখানে শূন্য থাকবে। তাহলে এই যে লাইনটা আমরা পাইলাম, এটা কি একটা টি এর চতুর্ঘাত সমীকরণ না? টি এর চতুর্ঘাত সমীকরণ। তবে আমরা আমাদের সুবিধার জন্য কি কাজ করব, সেটা হচ্ছে এটাকে টি স্কোয়ার স্কোয়ার এবং টি স্কোয়ার কল্পনা করব, তার মানে এক্স এর জায়গায় আছে টি স্কোয়ার ধরলাম এবং আরেকটা এক্স এর জায়গায় আছে কত, টি স্কোয়ার আছে। সুতরাং এটা একটা টি স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ, এটা টি স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ। সুতরাং মূলগুলা আর টি ওয়ান টি টু না, বরং টি ওয়ান স্কোয়ার এবং টি টু স্কোয়ার আকারে থাকবে। এই সমীকরণে মূল টি ওয়ান স্কোয়ার ইন্টু টি টু স্কোয়ার আকারে থাকবে। ঠিক সেম ভাবে যদি সমীকরণটা এমন থাকতো, বহুপদীতে এরকম একটা ম্যাথ আসছিল সম্ভবত বইটা বা কোথাও একটা, আমাদের বইতে নাই, যে কোনো একটা ধরলাম যে 4 tan² থিটা প্লাস টেন থিটা প্লাস 5 = 0 আছে, যে এই সমীকরণে কিন্তু দুটা মূল, এবং সেই দুটা মূল আমরা কি ধরতে পারি, ট্যান আলফা ধরতে পারি, কিংবা ট্যান আলফা ট্যান বিটা ধরতে পারি। মানে আমাদের এই সমীকরণটা যেই অবস্থায় আছে, সমীকরণটা যেই অবস্থায় আছে আমাদের মূলগুলা কি আসবে, ঠিক ওইভাবে বের হয়ে চলে আসবে কিন্তু।
তাহলে এখানে আমার সমীকরণ দুটো মূল কত, একটা t1 স্কোয়ার, একটা কত t2 স্কোয়ার, t1 স্কোয়ার আর একটা t2 স্কোয়ার। আমার লাগবে এই দুজনের গুণফল। তাহলে আমরা বহুপদীর দ্বিঘাত সমীকরণের মূল সহগের গুণফলে কি জানি, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে গুণ করলে কি থাকে, c/a না? তারপর t1 t2 স্কোয়ার, t1 স্কোয়ার দুটা মূল কি করলাম, গুণ করলাম, গুণ করলে কি আসবে, c/a। c কত, pq স্কোয়ার, a কত 1/4g স্কোয়ার। উভয় পক্ষে যদি আমি রুট করে দিই তাহলে t1 t2 সমান কি থাকবে, pq/, আর এখানে নিচে কি থাকবে, g/2 না, g/2 থাকবে, সেই 2টা উপরে গেলে 2pq হয়ে যাবে, নিচে থাকবে g। এটাই গুণফলটা আমার 2pq/g প্রমাণ করতে বলছিল। এবার দেখি আমরা 3 নাম্বারটা চলে যাই। ভ্রমণকাল চাইছে না, অনেকক্ষণ পর ভালো একটা ম্যাথ পাইলাম। এখন আর কোনো কিন্তু ঝামেলা নাই, সুন্দর মতো যাবে, সূত্র অ্যাপ্লাই করবে, চলে আসবে। 15 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলে বস্তুটি ভ্রমণকাল কত নির্ণয় করো। মানে বিচরণ কাল চাইছে। এই যে এমনি মারলাম পড়লো, এমনি মারলাম পড়লো, এটা কি আনুভূমিক পাল্লা, এবং এখান থেকে এটুকু যাতে সময় লাগে সেটা আসলে বিচরণ কাল। এবং টি এর ফর্মুলা সবাই জানি আমরা, কি, 2u sin α/g। এটা কার ফর্মুলা, বিচরণ কালের ফর্মুলা। ধরলাম যে ইউ বেগে মারছি আমি, তাহলে 2 ইউ কতটুকু দেওয়া আছে, 15, ইন্টু কত সাইন আলফা, কত কোণে মারছি আমি, 30 ডিগ্রি কোণে মারলাম, সাইন 30। নিচে কি থাকবে, জি কত, 9.8। এটা হিসাব করে দেখি কত আসে। এটা আসছে 1.53 সেকেন্ড। একটা মজার বিষয় কি এখানে, যে কেউ যদি এইভাবে করো, আমাদের 1 নাম্বার ম্যাথের নিয়মে কেউ যদি এইভাবে করো, যে এখান থেকে গেল, এখানে পড়লো, এবং উলম্ব বরাবর সরণ কতটুকু, h = 0, তো এই সূত্রটা কাজে লাগে, টি বের করা সব পসিবল, টি বের করা সম্ভব। এবং তারপরে কি করব আমরা, এদিক বরাবর যে বেগ ইন্টু এই সময়কে গুণ করব আমরা আমাদের, আচ্ছা সরি সরি কি বলতেছি, যদি হচ্ছে আনুভূমিক পাল্লা বের করতে বলতে, এভাবে তো আনুভূমিক পাল্লা বের করা যাবে, x = বেগ ইন্টু সময়। আর সময়টা তো আমরা এইচ দিয়ে বের করতে পারি, তাই না? এই যে এইচ শূন্য না, এইচ তো 0, সুতরাং আমরা যখন ফর্মুলা ফেলবো h = u sin α t - ½0 স্কয়ার, সেখানে এইচ সমান 0 ধরি, এখান থেকে যে টাইমটা বের হবে সেটা আসলে 1.53 সেকেন্ডই আসবে। এটা চেক করে দেখতে পারো। আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী ম্যাথে, বি নাম্বারটাই কি বলছে দেখি এখানে, যে ভূমি থেকে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপক 4 সেকেন্ড পর নিক্ষেপণ বিন্দু হইতে 78.4 মিটার দূরে ভূমিতে আঘাত করে। ভূমি থেকে মারছে, ভূমিতে পড়েছে, সুতরাং এটা একটা আনুভূমিক পাল্লা। এটা কি একটা আনুভূমিক পাল্লা, কি চাইছে, নিক্ষেপণ বেগের মান নির্ণয় করো। আর কিছু কি দেওয়া নাই, সমস্যা নাই, না দেওয়া থাক। ধরলাম আমি ইউ বেগে মারিছি, 4 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দু হইতে এত মিটার দূরে কি করে, ভূমিতে আঘাত করে, সুতরাং এটুকু কত, 78.4, এটা কি আনুভূমিক পাল্লা। কি কি দেওয়া আছে, টি দেওয়া আছে না, সুতরাং টি সমান আমরা কি জানি, 2u sin α/g না, কত দেওয়া আছে এটা, 4 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি, জাস্ট u sin α সমান 4g/2 না, তার মানে 2g না, 9.8 ইন্টু 2 কত থাকবে, 19.6 মনে হয়, না কত, 9.8 ইন্টু 2, হ্যাঁ 19.6। তাহলে এটা গেল টি এর জন্য। আর এখানে কি বলেছে, যে এত মিটার দূরে ভূমিতে আঘাত করে, সুতরাং আমরা পাল্লার মানটা দেওয়া আছে, আনুভূমিক পাল্লা, আর সূত্রটা কি জানি আমরা, u² sin 2α/g। তাহলে এই মানটা কি দেওয়া আছে আমাদের, 78.4 না, 78 পয়েন্ট কত, 4, এত মিটার। তাহলে এখান থেকে জিটা পার করে দেয় আপাতত, আর ইউ যে আছে না, ইউটাকে এভাবে লিখলাম, ইউ ইন্টু ইউ, আর সাইন 2 ভাঙাই দিলাম, তাহলে 2 sin α cos α থাকবে না, 2 sin α cos α ইকুয়াল 78.4 ইন্টু কত, 9.8, ঠিক আছে। এবারে যে ইউ সাইন আলফা মানটা কত, 19.6 বসাই দেই, 19.6 ইন্টু অবশিষ্টকে দেখায় 2 থাকে, আর ইউ কজ আলফা এটা অবশিষ্ট থাকে, আর এ পাশে কত, 78.4 ইন্টু 9.8, সবগুলো পাশে পার করে দিই। তাহলে আমাদের জাস্ট ইউ কজ আলফা এটা কি থাকতেছে দেখি, উপরে হচ্ছে 78.4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 19.6 ইন্টু 2, যে মানটা আসতেছে হচ্ছে 19.6, এটা আসতেছে 19.6, এত কি কিছু না, এরকমই থাকে, 2 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার। এবার আমরা 1 এবং 2 বর্গ করে যোগ করবো, তাহলে আমরা সেই বেগের মানটা পাবো। তাহলে 1² + 2² করে দিই, তাহলে কি থাকবে, এই পাশে শুধু ইউ² থাকবে, আর কেউ থাকবে না, cos² α sin² α 1 হয়ে যাবে। আর এই পাশে 19.6 স্কোয়ার, স্কোয়ারটা বাহিরে হইতো, স্কোয়ার প্লাস 19.6 স্কোয়ার,
তাহলে স্কোয়ার করে রুট যদি করে দেই তাহলে দেখি কত আসে। তাহলে 19.6 স্কোয়ার প্লাস 19.6 স্কোয়ার, এটা আসতেছে হচ্ছে 27.71, 27.71, এত কি মিটার পার সেকেন্ড, এটা আমার বেগের মান। এবার দেখি পরেরটাতে কি বলছে, যে ইউ ও ভি আদি বেগে দুইটা ভিন্ন বেগে এবং দুইটা ভিন্ন কোণে আলফা বিটা কোণে দুইটি বস্তু নিক্ষিপ্ত হইল, এরা যথাক্রমে টি1 এবং টি2 সময় একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সুতরাং এটা একটা পাল্লা, একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এটা কি একটা পাল্লা। প্রমাণ করো টি1 স্কোয়ার মাইনাস টি2 স্কোয়ার বাই টি1 স্কোয়ার প্লাস টি2 স্কোয়ার ইকুয়াল সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা দেওয়া আছে। তো ধরলাম যে এই জায়গা থেকে ইউ ও ভি আদি বেগে দুইটা ভিন্ন কোণে দুইটা বস্তু নিক্ষেপ করলাম। তো ধরলাম যে হইতে পারে একটা ইউ বেগে মারলাম এদিক বরাবর, এবং ওকে মারলাম হচ্ছে আলফা কোণে, আরেকটাকে মারলাম কত কোণে, বিটা কোণে, এটাকে মারলাম কত কোণে, এটা হচ্ছে ভি বেগে, একজন ইউ বেগে একজন ভি বেগে, এবং এরা একই রকম আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, একই রকম আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করতে হবে এই লাইনগুলা। তাহলে আমরা প্রথমে, যেহেতু একই রকম আনুভূমিক দূরত্ব অতিক্রম করে এবং এরা একই সময়ে, এরা হচ্ছে টি1 এবং টি2 সময় দেওয়া আছে, টি1 এবং টি2 সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তার মানে আমরা কি বলতে পারবো, সময়ের জন্য একটা ইকুয়েশন বানাবো আর দূরত্বের জন্য একটা ইকুয়েশন বানাবো। দূরত্ব যেহেতু সমান আরো সুবিধা, তাই না? তো ধরলাম এই আনুভূমিক দূরত্ব হচ্ছে কত, আর। তাহলে প্রথম বস্তুর জন্য আমরা আর সমান আনুভূমিক দূরত্ব বা আনুভূমিক যে পাল্লা, আনুভূমিক পাল্লা বের করার ফর্মুলা কি ছিল? তবে এখানে কিন্তু আমরা সরাসরি আনুভূমিক পাল্লা অর্থাৎ ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি ইউজ করবো না, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি এটা ইউজ করবো না। তো এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে আর সমান কি বলতে পারি, আর একটা আনুভূমিক দূরত্ব না, সুতরাং আনুভূমিক দূরত্ব সমান কি লেখা যায়, বেগ ইন্টু সময়। এখন এই দিক বরাবর কতটুকু বেগ কাজ করবে, ইউ কজ আলফা না, তাহলে ইউ কজ আলফা পরিমাণ বেগ কাজ করবে, সুতরাং কি বলতে পারি, ইউ কজ আলফা ইন্টু প্রথম বস্তুর টাইম কতটুকু লাগাই, টি1 না, এই যে কত লিখলাম টি1। ঠিক সেম ভাবে দ্বিতীয় বস্তুর জন্য আর ইকুয়াল কি আসবে, ইউ সরি কস ইউ কস বিটা ইন্টু টি2 না, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য গেল। আচ্ছা, এখানে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই যে ব্যবহার করলে হয়তো কিনা বুঝতেছি না, মানে করে দেখতে পারো, আমি করে দেখি নাই এটা, যাই হোক দেখো। তাহলে আর এর মান কত, ইউ কজ আলফা ইন্টু টি1, আর দ্বিতীয় বস্তুর জন্য আর এর মান কত, ইউ কজ বিটা ইন্টু টি2, এবং এই উভয়ই কি পরস্পর সমান। সুতরাং এখান থেকে কি বলতে পারি আমরা, ইউ কজ আলফা টি1 ইকুয়াল ইউ কজ বিটা। আচ্ছা, দুজনে কি বেগ একই রকম নাকি, বেগটা একই না, ভি বেগ না এর, এটার ভি আর এটার বেগ কত ভি ইন্টু কত টি2। আচ্ছা, আপাতত এটা এরকমই থাক, পরবর্তীতে আসলে কি লাগবে আমি নিজেও জানি না, এখন পরে দেখা যাক কি দরকার পড়ে এবং সেই অনুযায়ী কি করবো আমরা কাজ করবো, সামনে আগাবো, ঠিক আছে। এটা গেল হচ্ছে আনুভূমিক পাল্লা। এবার উভয়ের সময় কত লাগে, একজন টি1 একজন টি2 লাগে, এবং সময়টা বের করবো। এই সময়টা কিন্তু আসলে বিচরণকাল, যেহেতু আনুভূমিক পাল্লা সুতরাং এটা একটা কি বিচরণকাল। তাহলে টি1 সমান প্রথম জনের জন্য কি বলতে পারবো, টু ইউ সাইন আলফা বাই জি না, এবং দ্বিতীয় জনের জন্য টি2 সমান কি বলতে পারবো, টু ভি সাইন বিটা বাই জি না, এটা আমার কি বিচরণ কাল। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উম এখানে টি1 টি2 ভাগ করে দেবো, জি জি কাটা যাবে, টু টু কাটা যাবে না, টি1 টি2 ভাগ করে দিই। তাহলে এখানে টি1 বাই টি2 করি, তাহলে এপাশে কি থাকবে, টু জি কাটা, তার মানে ইউ সাইন আলফা বাই ভি সাইন বিটা থাকবে। হ্যাঁ, তো আমাদের প্রমাণে যেহেতু ইউভি নাই, প্রমাণে কিন্তু খেয়াল করি, প্রমাণে কিন্তু ইউভি নাই, যদিও ইউভি দেওয়া ছিল, ইউভি কিন্তু দেওয়া নাই, আমরা ইউভি উঠে ফেলবো। তাহলে ইউভি এক পাশে রাখি, বাকি সব আবার পার করে দিই, কি থাকবে টি1 সাইন বিটা, নিচে কি থাকবে টি2 সাইন আলফা থাকবে। আর এই ক্ষেত্রে তাহলে কাজ করবো, সেটা হচ্ছে ইউ বাই ভি মানটা বের করবো, ইউ বাই ভি কত আছে, কত আসবে এটা, ইউ বাই ভি না, তার মানে টি2 কস বিটা, টি2 কস বিটা বাই টি1 কস আলফা। তাহলে 1 এবং 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, দেখি কি পাওয়া যায়, উভয় ইউভি সমান না, সমান লিখে ফেলি, তার মানে টি1 সাইন বিটা বাই টি1 সাইন আলফা, আর এই পাশে কি থাকবে টি2 কস বিটা ডিভাইডেড বাই টি1 কস আলফা। এক কাজ করতে পারি, সেটা হচ্ছে টি1 এর পাশে, এখানে নিচে টি2 থাকতো, সরি টি2 থাকতো, যাই হোক। এবার দেখি, তার টি1টা এবার সাথে টি2 এবার সাথে সাইন বিটা নিচে দিই, সাইন আলফা উপরে দিই, কি থাকবে উপরে টি1 স্কোয়ার, নিচে কি থাকবে টি2 স্কোয়ার, উপরে কি থাকবে সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা,
নিচে কি থাকবে? কজ আলফা সাইন বিটা। প্রমাণে দেখি কি আছে, T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার। সুতরাং বিয়োজন যোজন করতে হবে। কি করতে হবে? বিয়োজন যোজন করতে হবে T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার। আর এবারে যদি বিয়োজন যোজন করি, উপরে কি থাকবে? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি না? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি কার সূত্র এটা? সরি, বিয়োজন করতেছি। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি সূত্র কার? সাইন এ মাইনাস বি এর। সুতরাং সাইন আলফা মাইনাস বিটা থাকবে, এবং নিচে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি সূত্র কার? সাইন এ প্লাস বি, সাইন আলফা প্লাস বিটা থাকবে। এই হচ্ছে আমার প্রমাণ। এবার চলে যাই 4 নাম্বারটাই। শুরুটাতে কি বলছে? 9.8 মিটার পার সেকেন্ড বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি শর্তে পাল্লা সর্বাধিক হবে বের করো, এবং তা কত হবে সেটাও আবার নির্ণয় করো। তাহলে আমরা পাল্লার জন্য কি জানি? R=U² sin 2 আলফা/g, না এটা জানি তো নাকি? মানগুলো একটু বসাই। তাহলে ইউ কতটুকু? 9.8 মিটার পার সেকেন্ড, 9.8 স্কোয়ার ইন্টু sin 2 আলফা/g, জি মানে কত? 9.8, থাকে কত? R=9.8 sin 2 আলফা। তাহলে এখানে আর আমার সর্বাধিক হইতে হলে, অর্থাৎ আর ম্যাক্স হতে হলে কি হইতে হবে? sin 2 আলফাকে ম্যাক্সিমাম হইতে হবে না? ম্যাক্সিমাম হতে হবে। এখন আমরা কি জানি? sin 2 আলফার ম্যাক্সিমাম মান কত? 1 না? অতএব sin 2 আলফা যদি 1 হয় তবে একমাত্র কি হওয়া সম্ভব? আর ম্যাক্সিমাম হওয়া সম্ভব। এখান থেকে আলফা কি আসবে? 45 ডিগ্রি। তার মানে আলফা যদি কি হয়? 45 ডিগ্রি হয়, অর্থাৎ 45 ডিগ্রিতে কি করি আমরা? কোনো একটা বস্তু নিক্ষেপ করি, তাহলে পাল্লা সর্বাধিক হবে, এবং সেই পাল্লাটা কত থাকবে? R=9.8 ইন্টু sin 2 ইন্টু 45। তাহলে এটা কাটা থাকে কত? এটা তো 1 না? থাকে কত? 9.8। তাহলে সর্বোচ্চ পাল্লা কতটুকু? 9.8 মিটার। এটাই উত্তর। এবার চলে যাই বি নাম্বারটাই। কি বলছে? যে একটি রাইফেলে পাল্লা 1000 মিটার। তার মানে একটা রাইফেল থেকে যদি আমি গুলি করি ভূমি বরাবর, এবং সেটা 1000 মিটার দূরে ভূমিতে গিয়ে আঘাত করে, চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 1/6 গুণ হইলে একই রূপ অবস্থায় বলতে বোঝাচ্ছে আমি পৃথিবীতে যে বেগে মারছি এবং যে অ্যাঙ্গেলে রাইফেল থেকে গুলি ছুড়েছি, চাঁদে গিয়েও ঠিক সেম অ্যাঙ্গেলে এবং সেম গতিবেগে আমার কি করতে হবে? এই বস্তুটাকে, সরি, এই গুলিটাকে নিক্ষেপ করতে হবে। এটাই বলা যাচ্ছে কি আমাদের একই রূপ অবস্থা। যদি হয় এরকম, চন্দ্রপৃষ্ঠে রাইফেলে পাল্লা কত নির্ণয় করো? খুবই সহজ। এটা তো এমনি বের করা যায়, 6 × 1000, মানে 6000 থাকবে এটা। দেখি আমরা করে দেখি আসলে হয় কিনা। তাহলে প্রথমে কি পৃথিবীর জন্য একটা বের করি। আনুভূমিক পাল্লা আর কি জানি আমরা? U² sin 2 আলফা/g, না? সমান কত দেওয়া আছে? 1000। কত দেওয়া আছে? 1000, ঠিক আছে। এবার যদি আমরা চাঁদের জন্য বের করি, চাঁদের জন্য আনুভূমিক পাল্লা, এটা আমরা হচ্ছে R E দিতে পারি, এটা হচ্ছে RM দিতে পারি, আর মন এটা E দিতে পারি, দেখতে ভালো লাগবে। U² sin 2 আলফাই থাকবে, তবে আমার যে চাঁদে অভিকর্ষ ত্বরণ মাধ্যাকর্ষণ শক্তি 1/6 গুণ না পৃথিবীর, সুতরাং এখানে কি থাকবে? GE/6 থাকবে। মাধ্যাকর্ষণ শক্তি কত? GM=GE/6 লিখলাম। তো এটা আমার কত সেটা আমার কি করতে হবে? এখন বের করতে হবে। এটার নাম দিলাম 1 নাম্বার, এটার নাম দিলাম 2 নাম্বার। তাহলে কি করতে পারি? 1 এবং 2 ভাগ করে দিতে পারি। 2 ভাগ 1 করে দিতে তাহলে হবে 2 ভাগ 1। কি থাকবে? RM/1000, RM/1000। আর এই পাশে GE, U² sin 2 আলফা, সবকিছু বাদ, সব কাটা। তাহলে থাকবে কত? RM/1000 করতেছি না, সুতরাং এখানে থাকবে হচ্ছে 6। আর কিছু কি থাকে না? আর কিছু থাকে না, ভাগ করলে 6 থাকবে। তার মানে RM কি থাকবে? 6000। অতএব চন্দ্রপৃষ্ঠে রাইফেলে পাল্লা 6000 মিটার হবে। এবার দেখি পরেরটায় আসি, C নাম্বারটাই। বেশ মজার একটা ম্যাথ। কি বলছে? যে একটা রাইফেলের পাল্লা, বৃহত্তম পাল্লা 1000 মিটার দেওয়া আছে। তো একই প্রক্ষেপ কোণে আমার রাইফেলের বৃহত্তম পাল্লা 1000 মিটার, তার মানে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইফেলটার গুলি মারিছি, ঠিক আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সুতরাং গুলি নিক্ষেপ বেগ কত? 35 ডিগ্রি, 45 ডিগ্রি। এবং এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি গুলির যে আদি বেগ, মানে কত বেগে আমি গুলিটা মারছিলাম, সেটা বের করে ফেলা সম্ভব। এবং তারপর কি বলছে? যে একই প্রক্ষেপ কোণে, তার মানে 45 ডিগ্রি কোণেই ঘন্টায় 24.5 কিলোমিটার বেগে চলন্ত কোনো বাজ হইতে ওই রাইফেল থেকে একই বেগে গুলি করা হইলে দেখাও যে তার পাল্লা আরো 97.2/9 মিটার বৃদ্ধি পাবে। বৃদ্ধির পরিমাণটা এত হবে। এটা বৃদ্ধি পাওয়ার একটাই কারণ,
কারণটা হচ্ছে আমরা যখন গুলি করব তখন বাজের একটা এক্সট্রা যে বেগ, সেইটা রাইফেলের যে গুলি তার আনুভূমিক যে বেগ আছে তার সাথে অ্যাড হবে। টোটাল বেগের সাথে কিন্তু না, জাস্ট আনুভূমিকের সাথে বেগ হবে। কারণ বাজের কোনো উলম্ব বরাবর বেগই উপাংশ নাই। সুতরাং রাইফেলের গুলির যে উলম্ব উপাংশ তার উপরে এর কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে? তো ধরলাম যে একটা বাস চলতেছে এখান থেকে সামনের দিক বরাবর, এবং এখান থেকে একটা গুলি ছুড়লাম আমি এই অবস্থায়। এখন সবকিছু এখন কি করো, বের করো। তাহলে সবার আগে আমার কি বের করতে হবে? এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারবো, সেটা বলেই দেওয়া আছে 45 ডিগ্রিতে। সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে রাইফেলের প্রক্ষিপ্ত যে মারছিলাম, যে গুলি মারছিলাম সেটার কত বেগ, প্রক্ষিপ্ত যে বেগের মান। কেমন বের করবো? বৃহত্তম পাল্লা 1000 মিটার এখান থেকে। তাহলে আমরা বৃহত্তম পাল্লা আর ইকুয়াল কি জানি? ইউ স্কোয়ার সাইন টু আলফা, টু আলফা বাই জি না? সুতরাং বৃহত্তম পাল্লার জন্য সাইন টু আলফা তো 1, কি থাকবে শুধু? ইউ স্কোয়ার বাই জি থাকবে। মানটা কত দেওয়া আছে? 1000। তাহলে এখান থেকে জাস্ট ইউ যদি বের করি আমি, দেখি কত আসে। তা রুট 1000 × 9.8 আর কি। তা রুট 9.8 ইন্টু 1000, 70 √2 আসতেছে। 70 √2 এত মিটার পার সেকেন্ড। এটা কি রাইফেলের গুলির, সরি রাইফেলের যে বেগের মান, এত বেগেই মারতে হবে গুলির বেগের মান। তাহলে এই বরাবর জাস্ট রাইফেল এই বরাবর বেগ কতটুকু কাজ করবে? ইউ ইকুয়াল 70 √2 না? ধরলাম যে এখন আমি বাজের উপর চলে গেলাম। এই বাজেরই আবার আনুভূমিক বরাবর একটা বেগ আছে এবং গুলিরও একটা আনুভূমিক বেগ আছে। সুতরাং আমার যখন নিক্ষেপের সময় আমার এই গুলির আনুভূমিক বেগ হচ্ছে ইউ কস 45, কিন্তু তার সাথে অতিরিক্ত অ্যাড হবে বাজের আনুভূমিক বেগ। কারণ এই দিক বরাবর দুইটা বেগ কাজ করতেছে। কি বলছিলাম? যত বেগ আছে সব যোগ করে দেব। সুতরাং পরবর্তীতে বাজে বাজে নিক্ষেপ করার সময়, বাজের সাথে নিক্ষেপ করার সময়, মানে চলেন তোমরা বাজ হইতে আর কি উপর থেকে ধরলাম, তখন যে আনুভূমিক যে বেগ সেটা কত আসবে দেখতেছি আমি। আনুভূমিক বেগ সমান কি আসবে? 70 √2 কস 45 প্লাস বাজের বেগ কতটুকু? 24.5 ডিভাইডেড বাই 3.6। তাহলে এত পরিমাণ বেগ কি আমার বুলেটের উপরে কাজ করবে? এটা অবশ্যই আনুভূমিক বরাবর। তাহলে এখন যদি আমরা আনুভূমিক পাল্লা বের করতে চাই, এবারে কিন্তু আমরা সরাসরি আর পাল্লা সূত্র দিয়ে বের করতে পারবো না। এই সূত্র আর কোনো কাজে লাগবে এবার না। ঠিক আছে? কেন? এই সূত্র দিয়ে করলে তো আমার আগেরটাই আসবে, আবার এই 1000ই তো আসবে। লাভ কি হইলো তাইলে? এই বেগটা আমার কিন্তু এবার আর কাজ করবে না। না সরি, আগেরটা তো আসতে হলে আবার এটাই থাকবে না, এটা তো ইউজ করতে হবে। এখন এইটাতে ইউজ করলে তো পাল্লা সূত্র থাকলো না, আমাদের বাদ দিয়ে ওটা দরকার নাই। এখন দেখি, তাহলে এই পর্যায়ে এখান থেকে গুলিটা ঠিক এই পর্যায়ে আসার জন্য আমার একটা আনুভূমিক দূরত্ব অতিক্রম করতে হইতেছে না? এবং আমার এক্ষেত্রে উলম্ব সরণ কত? শূন্য না? এই যে বুলেটটা এখান থেকে এখানে যে আসবে, আনুভূমিক উলম্ব সরণ কি শূন্য না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বুলেটের উলম্ব সরণ শূন্য। সুতরাং এই সিকল কতটুকু? এই সিকল আমরা কি জানি? ইউ সাইন আলফা মাইনাস হাফ জিটি স্কোয়ার। মানটা কি আসবে? জিরো আসবে না? এটা মানটা কত আসবে? জিরো আসবে। মানগুলো একটু বসাই দিই, দেখি কত আসে। আর মজার বিষয় হলো এটা আমাদের সেই বিচরণ কালটাই আসবে, মানে বিচরণ কালের যে ফর্মুলা না সেটাই আসবে এখানে। তো সরাসরি হচ্ছে টি দিয়ে বের করা যেতে পারে, কোনো সমস্যা নেই, একই আসবে, একই রেজাল্ট আসবে, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ উল্লম্ব বরাবর বেগের কোনো রকম চেঞ্জ আসে নাই। তাহলে এখান থেকে টি সমান আসবে হচ্ছে কত? ইউ 2u সাইন আলফা বাই জি। মানগুলো একটু বসাই। টু, এখানে ইউ কত বের করেছিলাম? 70 √2 সাইন আলফা কতটুকু দেওয়া আছে? 45। আর যেহেতু 45 ডিগ্রি তোমার মার্সিয়াম 9.8, এদিকে কত আসে? উপর হচ্ছে 2 × 70 √2 ইন্টু কত? সাইন 45, আর নিচে কতটুকু? 9.8, 100/7 আসতেছে। নিচে লিখি এটা। তাহলে টি ইকুয়াল কতটুকু? 100/7 এত সেকেন্ড পরে বুলেটটি আঘাত করবে। তাহলে এবার আমার লাগবে কি? পাল্লা। সুতরাং পাল্লা, এটা পালাল হয়ে গেল কেন? পাল্লা, আমরা আর প্রাইম দিতে পারি, কারণ আর অলরেডি বের করছে একটা। আর প্রাইম দিতে পারি, এবং পাল্লা সমান কি বলতে পারবো আমরা? বেগ ইন্টু সময়। আনুভূমিক বরাবর বেগ ইন্টু সময়। তাহলে 70 √2 cos 45 প্লাস 24.5 ডিভাইড বাই 3.6। আমরা যা আছে এইভাবে করবো, কারণ না হলে এই অংশটা প্রমাণ করতে পারবো না। আমার হিসাব টিসাব একদম সেম টু সেম, সবকিছু মান একদম অ্যাকুরেট রাখতে হবে, নাহলে উত্তর কিন্তু মিলবে না। দেখি কত আসে এটা।
70√2 cos 45, তারপরে প্লাস 24.5 ডিভাইড বাই 3.6, তার সাথে গুণ করবো 100/7। এটা আসতেছে হচ্ছে 98/75/9। এখান থেকে আর প্রাইমটা আসতেছে হচ্ছে 9875 বাই কত, 9। তাহলে আমরা যদি পাল্লার বৃদ্ধি মানে বৃদ্ধি যদি বের করতে চাই, জাস্ট পাল্লার বৃদ্ধি মানে কতটুকু বাড়ে, কি করবো, আর প্রাইম থেকে আর বাদ না, তার মানে 9875 ডিভাইডেড বাই 9 মাইনাস 1000 করে দেবো। তাহলে এটার থেকে যদি 1000 বাদ দিয়ে দিই, থাকতেছে হচ্ছে 875/9। 875/9, এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি, তাহলে ফরম্যাটে যাব, মিক্সড ফ্র্যাকশন 97 পূর্ণ 2/9 আসতেছে। 90 97 পূর্ণ কত, 2/9। তাহলে এটাই আমার দেখাইতে বলছিল পাল্লা এতটুকু কি পরিমাণ বাড়ে, এতটুকু বৃদ্ধি পায়। এবার দেখি পরেরটায় আসি। এখানে কি বলছে যে ভূমিতে পতিত হয়ে একটি বোমা ফেটে যায়, মানে ভূমিতে পড়লো, বোমা ফেটে গেল, এবং এর কণাগুলা ইউ বেগে চতুর্দিকে ছুটতে থাকে। ভূমির যে অংশ জুড়ে কণাগুলো ছড়িয়ে পড়ে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ধরলাম যে ভূমিতে একটা বোমা পড়লো, এই জায়গায় উপর থেকে টুপ করে পড়লো, একজন মারলো বোমা, যে কোনো রকম বোমা হতে পারে। তাহলে এই বোমা থেকে কণাগুলা কি ফেটে ফেটে বের হবে না? তো এই কণাগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে ছিটকে পড়বে আর কি। কেউ কেউ যাবে এই দিক বরাবর, কেউ যাবে এইভাবে, কেউ যাবে এইভাবে, কেউ যাবে এইভাবে, কেউ যাবে এইদিকে, এরকম চারদিকে গোলাকার হয়ে পড়বে না? এখন একটু খেয়াল করি তো, এভাবে পড়তে পড়তে এই যে কণাগুলা ম্যাক্সিমাম একটা আণবিক পাল্লা অতিক্রম করবে না? এর থেকে বেশি করা কি সম্ভব? এই ম্যাক্সিমাম থেকে কি বেশি হওয়া সম্ভব? তাহলে এই ম্যাক্সিমাম যে দূরত্ব, এইটাকেই এরকম গোল হয়ে আমার কণাগুলো ছড়িয়ে পড়বে না? গোল হয়ে কণাগুলো কি হবে, ছড়িয়ে পড়বে। এর বাহিরেও পড়বে, ভিতরেও পড়বে, বাট এই ম্যাক্সিমাম যে দূরত্ব, অর্থাৎ ম্যাক্সিমাম যে আণবিক পাল্লা, এর বেশি যাওয়া পসিবল আর না, ঠিক আছে? এর থেকে বেশি যাওয়া কি সম্ভব না। সুতরাং আমরা যে একটা বৃত্তের মতো অংশ তৈরি করবে কিনা, এটা তো জাস্ট বুঝতে পারতেছি। বোমার কণাগুলো একটা বৃত্তের মতো অংশ তৈরি করবে, এবং সেই বৃত্তের ব্যাসার্ধ হবে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। তা আমি যেই কথাগুলো বললাম, এগুলো অবশ্যই বাংলা লিখতে হবে। বৃত্ত গঠন করবে, ক্ষেত্রফল এরকম এরকম হবে, সরি ব্যাসার্ধ এরকম এরকম হবে, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। তাহলে আমরা ব্যাসার্ধ অর্থাৎ আর সমান কি বলতে পারি, ব্যাসার্ধ আর সমান বৃহত্তম আনুভূমিক পাল্লা, অর্থাৎ আর কি থাকবে, ইউ স্কোয়ার বাই জি থাকবে। বৃহত্তম আনুভূমিক পাল্লার থেকে বেশি হওয়া পসিবল না। সুতরাং আমাদের ক্ষেত্রফল কি আসবে, অতএব ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার না? তাহলে পাই ইন্টু আর কত, ইউ স্কোয়ার বাই জি, এটা বর্গ করে দেই, থাকবে কত, পাই ইউ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই জি স্কোয়ার। এটাই হচ্ছে আমার কি, বর্গ একক। এত বর্গ একক যে ছড়িয়ে পড়ে তার ক্ষেত্রফলের মান, এত বর্গ একক দেওয়া লাগবে। আচ্ছা, এবার আসি পরেরটাতে, লাস্ট ম্যাথ, মানে আজকের মতো আর কি আপাতত। কি বলছে, ভূমি থেকে আলফা এবং বিটা কোণে নিক্ষিপ্ত একটি গোলা সমতলের উপরস্থ লক্ষ্যবস্তু যথাক্রমে এ একক আগে এবং বি একক দূরে পড়ে। একই বেগে এবং থিটা কোণে নিক্ষেপ করে যদি গোলাটা লক্ষ্যবস্তুর উপরে পড়ে, তাহলে দেখাও কি থিটার মানটা এরকম চলে আসবে নাকি। দেখি এখানে আসলে হয়েছেটা কি। ধরলাম ভূমির কোনো নির্দিষ্ট একটা বন্ধু, কি বলে, বিন্দু থেকে আমি একটা গোলা মারবো। ওই যে গোলা বারুদ থাকে না, গোলা বারুদ, ওই রকম গোলা মারবো। তো এই একটা লক্ষ্যবস্তু আছে আমার। ধরলাম যে এখানে একটা লক্ষ্যবস্তু আছে, এবং এই লক্ষ্যবস্তুর দূরত্ব কি দেওয়া আছে, দেয় নাই না? তো ধরলাম যে এই লক্ষ্যবস্তুর দূরত্বটা আমার কত, এক্স পরিমাণ। তো আমি যদি আলফা কোণে মারি, তাহলে লক্ষ্যবস্তুর আগে এ একক আগে গোলাটা পড়ে, এখানে পড়ে, এ একক আগে পড়ে। আমি যদি বিটা কোণে মারি, তাহলে বি একক সামনে পড়ে, বি একক দূরে পড়ে। আলফা কোণে মারলে এখানে পড়ে, আলফা কোণে মারলে এখানে পড়ে, এবং আমি যদি বিটা কোণে মারি, এটা অন্য কালি দেই, আমি যদি কি মারি, বিটা কোণে মারি, এখান থেকে এখানে পড়ে, এটা কতটুকু, বিটা কোণে মারলাম। আর আবার কি বলা আছে যে আমি যদি আমি যদি কি করি এখানে, উম থিটা কোণে মারি একই বেগে, সবার জন্য বেগ কিন্তু কি থাকবে, একই রকম থাকবে। আমি যদি থিটা কোণে মারি, তাহলে এটা আবার লক্ষ্যবস্তু দিয়ে পড়ে, বহুত ঝামেলা না? এটা কতটুকু কোণে মারছি, থিটা কোণে মারছি, যদি থিটা কোণে মারি তখন কি হয়, এটা আবার সে লক্ষ্যবস্তুতে গিয়ে কি করে, আঘাত করে। তাহলে এখন আমাদের এসব প্রমাণ করতে হবে। তাহলে আমরা আলফার জন্য, বিটার জন্য, থিটার জন্য, সবার জন্য একটা আনুভূমিক পাল্লা বের করতে পারবো না? সে পাল্লাটা লিখে ফেলি এখন।
তাহলে শুরুতেই দেখি এক্স এর মানটা কি আসবে। যেহেতু একই বেগে তো ধরলাম ইউ বেগে মারছি আমি, জাস্ট এক্স এর জন্য কি আসবে, আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা কি জানি আমরা, ইউ স্কোয়ার সাইন টু আলফা পাইছি না। তাহলে ইউ স্কোয়ার সাইন কোন কত টু থিটা বাই কত থাকবে, জি থাকবে। এটা গেল হচ্ছে এক্স এর মান। এবার খেয়াল করি তো আমি যখন আলফা কোণে মারিছিলাম এ একক আগে পড়েছে, সুতরাং এখান থেকে এইটুক কত, এখান থেকে এটুক এক্স মাইনাস এ না, এক্স মাইনাস এ, এটুকু এক্স এটুকু এ, তাহলে এটা কত এক্স মাইনাস এ না। তার মানে এখান থেকে এক্স মাইনাস এ ইকুয়াল কি থাকবে, কত বেগে, ইউ বেগে, ইউ স্কোয়ার, বাট আমার কোনটা কত, আলফা, সাইন টু আলফা বাই জি থাকবে। ঠিক সেম ভাবে আমরা বিটা কোণে মারলে বি একক দূরে পড়ে, সুতরাং আনুভূমিক পাল্লা কত, এক্স প্লাস বি না। তার মানে এক্স প্লাস বি সমান কি থাকবে, ইউ স্কোয়ার সাইন সাইন টু বিটা বাই জি। তো এই তিনটা লাইনের একটা সম্মিলিত ভাবে আমরা কি মানে চেষ্টা করবো কি প্রমাণটা নিয়ে আসার। তো এখানে আমার কি কি অপসারণ করা লাগবে, সেটা হচ্ছে ইউ স্কোয়ারটা বাদ দেওয়া লাগবে, ইউ স্কোয়ার রাখা যাবে না। তো আমরা এক কাজ করতে পারি, আমরা এক্স এর এই মানটা আছে না, এটা কিন্তু ধরে নেওয়া মান, এটা কিন্তু সম্পূর্ণ ধরে নেওয়া মান, রাখা যাবে না এটা। তো এক্স এর মানটা আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে এবং এখানে বসাবো এখনই। নাকি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উম এদের যোগ করবো বা বিয়োগ করবো, বিয়োগ করলে তো এক্স চলে গেল, মান বসাবো বই। আরেকটা কাজ করা যায়, আমি যদি এটাকে বি দিয়ে গুণ করি, এটাকে এ দিয়ে গুণ করি, তাহলে যোগ করলে এই এ বি এবং বি এ বাদ চলে যাবে, শুধু এক্স কিন্তু থেকে যাবে। মানে আমাদের এক্স থাকা দরকার, কারণ মান বসাবো তো। আর এটা হচ্ছে সরাসরি এক্স এর মান এখানে বসায় তো করা যাইতে পারে, এক্স এখানে বসাবো, এখানে বসাবো, তারপরে দুটো কি করে দেবো, যোগ করলে তো এবি থাকবে আবার, আচ্ছা সমস্যা নেই, এবিতে লাগবে আমার। ওখানেও ওইভাবে করা যায়, ওইভাবে করা যায়, একভাবে করলেই হয়েছে। তাহলে দেখি, তবে এটা মনে হচ্ছে বেশি ইজি হবে যে এ আর বি দিয়ে গুণ করবো, তাহলে এটাকে গুণ করবো হচ্ছে বি দিয়ে, তাহলে বি এক্স মাইনাস এবি ইকুয়াল, এপাশে বি দিয়ে গুণ করতে হবে, সুতরাং বি ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি থাকবে। আর এটাকে এ দিয়ে গুণ করবো, তাহলে এ এক্স প্লাস এবি থাকবে। আর উপরে থাকবে হচ্ছে, তোমার চেষ্টা করে দেখতে পারো যে এইভাবে হয় কিনা। জি, ম্যাথ তো একভাবে করলেই হয়েছে আর কি। এবার এই দুটো লাইন যোগ করে দিই আমরা, তাহলে এ এক্স প্লাস বি এক্স সমান কি থাকবে, আর এবি এবি তো কাটা থাকবে কত, বি ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, আর প্লাস এ ইউ স্কোয়ার সাইন টু বিটা বাই কত জি থাকবে, টু বিটা বাই জি থাকবে। এবারে দেখি এখান থেকে এ প্লাস বি, এক্স কমন নিলে এ প্লাস বি থাকে, এক্স কমন নিলে এ প্লাস বি থাকে, তার মানে এ প্লাস বি ইন্টু এক্স এর মান এখন বসাবো এখান থেকে, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। আর এ পাশে আছে ইউ স্কোয়ার বাই জি কমন যায়, ইউ স্কোয়ার বাই জি কমন যায়, কমন গেলে থাকবে হচ্ছে বি সাইন টু আলফা প্লাস এ সাইন টু বিটা। প্রমাণ কিন্তু এই যে প্রমাণে খেয়াল করো, প্রমাণ প্রায় হয়ে গেছে। উভয় পাশ থেকে ইউ স্কোয়ার বাই জি কাটা, আমার লাগবে থিটার মান, উভয় পাশ থেকে ইউ স্কোয়ার বাই জি কাটা এবং একই সাথে এ প্লাস জি পার করে দিই এই পাশে। তাহলে সাইন টু থিটা সমান কি থাকবে, বি সাইন টু আলফা প্লাস এ সাইন টু বিটা থাকবে, ডিভাইডেড বাই এ প্লাস বি, ভাগ করে দিছি একবারে। তাহলে এখান থেকে থিটা সমান কি বলতে পারি, হাফ সাইন ইনভার্স, থিটা সমান হাফ সাইন ইনভার্স, উপরে হচ্ছে বি সাইন টু আলফা প্লাস এ সাইন টু বিটা, আর নিচে কত থাকবে, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এখান থেকে আমার প্রমাণিত হইলো নাকি, বি সাইন টু আলফা, আচ্ছা এটা পরে আছে, যাই হোক একই তো, প্লাস এ সাইন টু বিটা এ প্লাস বি, এ সাইন টু বিটা এ প্লাস বি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমাদের হচ্ছে এই পর্যন্তই। আমার নেক্সট দিন পরবর্তী ম্যাচ সেগুলো আবার করবো নি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।